Guillain-Barré syndrome or Guillain-Barré syndrome. তোমরা এই টার্ম শুনেছো কখনো? What is Guillain-Barré syndrome? কেউ জানো? এনিওয়ান? হ্যাঁ, What is Guillain-Barré syndrome? কি হয় এই ডিজিজে জানো? আচ্ছা, এই ডিজিজ কোন সিস্টেমে হয় সেটা জানো? রেসপিরেটরি সিস্টেম, জিআই সিস্টেম, এই রে নার্ভাস সিস্টেম, ঠিক আছে? It mainly affects the peripheral nerves. So what is Guillain-Barré syndrome? It is acute then usually fulminant polyradiculoneuropathy. So it is an acute onset fulminant polyradiculoneuropathy. তার মানে কি? এই ডিজিজে হঠাৎ করে তোমার নার্ভাস সিস্টেম অ্যাটাক হবে, সাডেনলি অ্যাটাক হবে, ঠিক আছে? অ্যাটাক হয়ে কি হবে? পলির্যাডিকুলোনিউরোপ্যাথি হওয়ার জন্য সিভিয়ার মাসেল উইকনেস হবে। অ্যাকচুয়ালি মাসেল প্রবলেম নয়, নার্ভের প্রবলেম, কিন্তু মাসকুলার উইকনেস নিয়ে পেশেন্ট আসবে, ঠিক আছে? আর কি হবে? অ্যারিফ্লেক্সিয়া। What do you mean by areflexia? Absence of reflex, ঠিক আছে? এখানে রিফ্লেক্স বলতে কি রিফ্লেক্স বলছি? ডিপ টেন্ডন রিফ্লেক্সেস, ডিটিআরস, ওকে? আচ্ছা, তো অ্যাকচুয়ালি কি হয় এই গুলেনবারি সিনড্রোমে? So it is an phenomenon of মলিকুলার মিমিক্রি। শুনেছো টার্মটা মলিকুলার মিমিক্রি? তার মানে কি মলিকুলার মিমিক্রি মানে কি? তোমাদের রিউমেটিক হার্ট ডিজিজ আমি পড়েছিলাম, ঠিক অনেকটা এই রকম। তার মানে একটা ফরেন অ্যান্টিজেন এলো আমাদের বডিতে, তার এগেইনস্টে আমাদের বডিতে অ্যান্টিবডি তৈরি হলো, যে অ্যান্টিবডিটা এবার আমাদের ওন টিস্যুকে অ্যাটাক করলো। এটা ইউজুয়ালি সাধারণত হয় না, ঠিক আছে? কিন্তু কিছু স্ট্রাকচারাল সিমিলারিটির জন্য যে অ্যান্টিজেনটার এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হলো, তার স্ট্রাকচার আমাদের বডির কিছু টিস্যুর স্ট্রাকচারের সঙ্গে মিলে যায়, মানে অ্যান্টিজেন স্ট্রাকচার, বুঝতে পারলে? তার সঙ্গে একটা কমন হচ্ছে, তোমরা নাম শুনেছো নিশ্চয়ই, একটা ব্যাকটেরিয়া, সেটা হচ্ছে একটাই নাম শুনেছো, স্ট্রেপ্টোকক্কাস। ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি নাম শুনেছো? এটা ব্যাকটেরিয়া তো, কি করে বলো তো? সি জেজুনি কি করে? হ্যাঁ, গ্যাস্ট্রাইটিস। জেজুনি মানে কি? তুমি জেজু নামের সঙ্গে রিলেটেড, তাহলে এন্টেরাইটিস করবে, অ্যাকিউট গ্যাস্ট্রোএন্টেরাইটিস করে। গ্যাস্ট্রাইটিস না, গ্যাস্ট্রোএন্টেরাইটিস করবে, ঠিক আছে? তাহলে কি হয়? এই যে ব্যাকটেরিয়া, তার কিছু অ্যান্টিজেন আছে, যখনই তোমার বডিতে এর এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হবে, এটা তো ভালো না, গুড রেসপন্স, একটা অ্যান্টিবডি তৈরি হলো, কিন্তু এই অ্যান্টিবডিটা কি হবে? তোমার ওন টিস্যুর সঙ্গে অ্যাটাক করবে, ওন টিস্যুকে অ্যাটাক করবে। এখানে এই ক্ষেত্রে সেই টিস্যুটা কি? সেটা হচ্ছে মাইলিন শীথ। মাইলিন শীথ পড়েছো? মাইলিনেশন অফ দ্য নার্ভস কে করেন? পেরিফেরাল নার্ভসে মাইলিনেশন সোয়ান সেলস, গুড। আর সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে অলিগোডেন্ড্রোসাইটস। তাহলে অ্যাস্ট্রোসাইট কি করে? ব্লাড ব্রেন ব্যারিয়ার মেনলি, ঠিক আছে? আরো অনেক কাজ আছে, ঠিক আছে?
তাহলে কি বললাম, মাইলিন শীথকে অ্যাটাক করবে, ঠিক আছে। কি মাছের মতো হয়ে গেছে? জাস্ট তোমাদের বোঝানোর জন্য করছি। তাহলে এইগুলো হচ্ছে মাইলিন শীথ, তাই তো। মাইলিন শীথের কি দরকার ছিল পেরিফেরাল নার্ভে? মাইলিন শীথ কেন থাকে? হ্যাঁ, গুড, এটা হচ্ছে শক অ্যাবজর্বার আর ইনসুলেশন, ওই ঢাকা দেয়া, যেটা কারেন্টের তার যেমন গেল তাকে তো ঢাকা দেয়, আমরা র্যাপ করি। তাহলে পেরিফেরাল নার্ভগুলো এরকম র্যাপিং করা থাকে সোয়ান সেলস দিয়ে, ঠিক আছে। এই হচ্ছে মাইলিন শীথ, ঠিক আছে। তাহলে এর কাজ কি? একটা তো প্রোটেকশন আছে, আর একটা ইট হেল্পস ইন প্রোপাগেশন অফ ইলেকট্রিক ইম্পালস। কিভাবে, কি মনে হয়? একদম বেসিক্স। সাপোজ আর একটা নার্ভ আছে যার মাইলিন নেই, ঠিক আছে, তাহলে যখন ইলেকট্রিক ইম্পালস যাবে, কি মনে হয় কার মধ্যে ভেলোসিটি বেশি হবে? এর মধ্যে না এর মধ্যে? ইলেকট্রিক কন্ডাকশন ভেলোসিটি। কেন? হ্যাঁ, জাম্পিং হবে। কেন জাম্পিং হবে? পড়েছো তো, ফিজিওলজির কোশ্চেন, বলো। এমন কি হলো যে মাইলিনেশনের জন্য কন্ডাকশন ভেলোসিটি বেড়ে গেল? বলো। এটাকে কি বলা, এই জায়গাটা, এই জায়গাগুলোকে কি বলা হয়? ইয়েস, নোটস অফ র্যানভিয়ার, তাই না। এইখানে কি থাকে? আচ্ছা, নরমালি থ্রু আউট দ্য অ্যাকশনস তোমার ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল থাকে, কিন্তু ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন থাকে এই জায়গাগুলোতে, ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল, ঠিক আছে। তো যখনই অ্যাকশন পোটেনশিয়াল আসে, এ কি করে, পুরোপুরি নার্ভটাকে না করে জাম্প করে, একটা নোটস অফ র্যানভিয়ার থেকে আরেকটা নোটস অফ র্যানভিয়ার জ্যাম করে, তাহলে ফাস্ট কন্ডাকশন হয়। যদি মাইলিন শীথ না থাকে, তাহলে সমস্ত সোডিয়াম চ্যানেলগুলোকে অ্যাক্টিভেট করতে করতে আসবে, তাহলে এর কন্ডাকশন ভেলোসিটি কম হবে। বুঝতে পারলে? এটাই তো ডিফারেন্স, ঠিক আছে। এই কন্ডাকশন ভেলোসিটি কম হবে যদি মাইলিন শীথ না থাকে, ঠিক আছে। এইখানে কি হয়, এই যে মাইলিন শীথকে যে অটো অ্যান্টিবডি অ্যাটাক করলো, যার ফলে এই মাইলিনেশনটা লস হবে, ডিস্ট্রাকশন হবে, হয়ে আলটিমেটলি এইরকম হয়ে যাবে, ঠিক আছে। বুঝতে পারলে? তাহলে কি হলো, আলটিমেটলি মোটর নার্ভ তো ঠিক আছে, কিন্তু মাইলিন শীথ নেই, তাহলে তার কন্ডাকশন ভেলোসিটি কম হবে, তাই না। আচ্ছা, এটা একটা প্যাথোলজি হলো। কি বললাম, মাইলিন শীথকে অ্যাটাক করে। এই অ্যান্টিবডি আর কোথায় অ্যাটাক করতে পারে? নোটস অফ র্যানভিয়ার যেটা বললেন, এইখানেও অ্যাটাক করতে পারে এই জায়গাগুলোতে, ঠিক আছে। এখানে মেনলি সোডিয়াম চ্যানেলগুলো থাকে, তাহলে ওকে অ্যাটাক করলো, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে কি হবে, কন্ডাকশন ভেলোসিটি কম হবে। আর কাকে অ্যাটাক করতে পারে? এ ডাইরেক্টলি অ্যাক্সনকে অ্যাটাক করতে পারে, এই অ্যাক্সন গুলোকে অ্যাটাক করলো, তাহলে ড্যামেজ করবে, নার্ভ ড্যামেজ হবে, পেরিফেরাল নার্ভ ড্যামেজ। এই হচ্ছে মেন প্যাথোলজি গুলেনবারি সিনড্রোম। একটা ইনফেকশন হলো, তার 10 থেকে 15 দিন পরে পেশেন্ট অ্যারিফ্লেক্সিয়া উইকনেস, মানে চারটে হাত পায়ে নাড়াতে পারছে না, উইকনেস নিয়ে আসছে। ইভেন শ্বাসকষ্ট হতে পারে। কেন শ্বাসকষ্ট হয় পেশেন্টের? এই গুলেনবারি সিনড্রোমের মাসেল উইকনেসের জন্য। কোন মাসেল? মেনলি ডায়াফ্রাম, না। তার মানে ফ্রেনিক নার্ভ যদি ইনভলভ হয়, ফ্রেনিক নার্ভ ইনভলভ হলে তোমার মাসেল উইকনেস হবে। তাহলে পেশেন্টে কি শ্বাসকষ্ট নিয়ে আসবে, কি করে পেশেন্টটাকে অ্যাডমিট করতে হবে, ভেন্টিলেশন লাগবে, ঠিক আছে।
সো গুলেনবারি সিনড্রোমে অ্যাপ্রক্সিমেটলি 25% কেসে পেশেন্টের ভেন্টিলেশন লাগে, ভেন্টিলেটরি সাপোর্ট লাগে, কারণ পেশেন্টের ডায়াফ্রাম ইনভলভ হয়। ঠিক আছে, ডায়াফ্রাম ইনভলভ কি জন্য? ফ্রেনিক নার্ভ ইনভলভমেন্টের জন্য। ঠিক আছে, আচ্ছা আমাকে বলো তো, হোয়াট আর দ্য মাসেলস অফ রেসপিরেশন? There are some primary and there are some accessory muscles, তাই তো? প্রাইমারি মাসেলস কারা? ইন্টারকস্টাল মাসেলস। আর প্রাইমারি মাসেলস কারা? প্রাইমারি মাসেলস অফ রেসপিরেশন বলো। ডায়াফ্রাম একটা হলো, আর কারা ইন্সপিরেশন এক্সপিরেশনে হেল্প করে? একটা ডায়াফ্রাম আর ইন্টারকস্টাল মাসেল, ইন্টারনাল এন্ড এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল, তাই না? তাহলে ইন্সপিরেশনে কে হেল্প করে? ডায়াফ্রাম কি ইন্সপিরেশন না এক্সপিরেশন হেল্প করে? ডায়াফ্রাম কন্ট্রাকশন হলে, ডায়াফ্রাম ডোম তো এরকম থাকে, তো কন্ট্রাকশন হলে কি হবে? ওর উঠে যাবে না নিচে নামবে? নিচে নামবে, নিচে নামলে কি হবে? ইন্সপিরেশন হবে। সো প্রাইমারি মাসেলস অফ ইন্সপিরেশন হচ্ছে ডায়াফ্রাম। তোমার এটা এই রোগী ইন্সপিরেশন নিতেই পারবে না, মেন মাসেল তো ডায়াফ্রাম। তোমরা যে কোয়াইট রেসপিরেশন যেটা বলো, চুপচাপ বসে আছো, কোনো ছোটাছুটি নেই, স্ট্রেস নেই, শ্বাসকষ্ট নেই, যেমন তোমরা এখন তোমাদের মেন মাসেলস অফ রেসপিরেশন কিন্তু এখন ডায়াফ্রাম। বুঝতে পারলে? হ্যাঁ। আচ্ছা, আর হচ্ছে ইন্টারনাল এন্ড এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল। তাই ইন্সপিরেশনে কে হেল্প করে? এক্সটার্নাল ইন্টারকস্টাল, ইন্টারনাল ইন্টারনালি এক্সপিরেশন। আচ্ছা ঠিক আছে, হলো এই পর্যন্ত বুঝলে? খুব ডিফিকাল্ট এটা মনে রাখা। হ্যাঁ, তাহলে পেশেন্টে কি হিস্ট্রি দেবে? পেশেন্ট হিস্ট্রি দেবে, পেশেন্ট আসবে কিভাবে? এটা কোয়াড্রিপ্যারেসিস বা কোয়াড্রিপ্লেজিয়া। কোয়াড্রিপ্যারেসিস বা কোয়াড্রিপ্লেজিয়া মানে কি? কোয়াড্রি মানে কি? কোয়াড্রি মানে চার, তার মানে চারটি লিম্ব, দুটো হাত দুটো পা। বুঝতে পারলে? উইকনেস, হাঁটতেই পারবে না, পেশেন্ট চুপচাপ শুয়ে থাকবে। ঠিক আছে, কোয়াড্রিপ্যারেসিস, প্যারেসিস মানে উইকনেস, আর প্লেজিয়া মানে অলমোস্ট কমপ্লিট উইকনেস। প্লেজিয়া আর প্যারেসিসের পার্থক্য জানো তো? প্যারেসিস মানে উইকনেস, পার্সিয়াল উইকনেস, প্লেজিয়া মানে অলমোস্ট প্যারালাইসিস, মুভ করতেই পারবে না। ঠিক আছে, তাহলে কোয়াড্রিপ্যারেসিস বা কোয়াড্রিপ্লেজিয়া নিয়ে আসবে। আর কি হবে পেশেন্টের বলো? একটা তো বললাম রেসপিরেটরি মাসেল ইনভলভ হতে পারে, তারপরে শ্বাসকষ্ট হবে, উইকনেস তো থাকবে। আর কি হবে? এগুলো কাটতে হবে। হ্যাঁ, এটা তো পেরিফেরাল নার্ভ ইনভলভ হলো, তার মধ্যে ডায়াফ্রাম চলে গেল। আর কিছু ইনভলভ হতে পারে পেশেন্টের? ক্রেনিয়াল নার্ভস ইনভলভ হতে পারে, খুব কমন, ক্রেনিয়াল নার্ভস ইনভলভ। ঠিক আছে, আচ্ছা ক্রেনিয়াল নার্ভস আর পেরিফেরাল নার্ভস না সেন্ট্রাল নার্ভ বলো তো? পেরিফেরাল নার্ভস না সেন্ট্রাল নার্ভ? ক্রেনিয়াল নার্ভস আর সেন্ট্রাল না পেরিফেরাল? আচ্ছা ওটা না বলে যদি বলি আপার মোটর না লোয়ার মোটর নিউরন, পেরিফেরাল নার্ভস আর হোয়াট ইজ আপার মোটর নিউরন এন্ড হোয়াট ইজ লোয়ার মোটর নিউরন? একটু জানো তো না জানো না? হ্যাঁ, নিউরোলজি বেসিক্স তো, এগুলো জানতে হবে। So this is the anterior horn, ঠিক আছে, of the spinal cord। এখান থেকে আসছে anterior horn cell, তাই তো? and this one is anterior horn nucleus বলতে পারে, এখানে নিউক্লিয়াসটা থাকে, anterior horn cell এর নিউক্লিয়াস। তার মানে এই নিউক্লিয়াস থেকে এনিথিং বিলো নিউক্লিয়াস and peripheral nerves are considered as লোয়ার মোটর নিউরন। ঠিক আছে, তারপর এইখানে তো একটা আপার থেকে একটা থাকে না, সংযোগ থাকে, তাই না? উপর থেকে চলে আসে এরকম। তো এনিথিং অ্যাবভ দ্য অ্যান্টেরিয়র হর্ন সেল নিউক্লিয়াস আর কনসিডার অ্যাজ আপার মোটর নিউরন। ঠিক আছে, এই আপার মোটর নিউরন লেশন, লোয়ার মোটর নিউরন লেশন এগুলো পড়েছো? তো বলছো না কেন? ঠিক আছে, তাহলে কি হলো?
আপার মোটর নিউরন বুঝলে। আর এইখানে সাপোজ দিস ওয়ান ইজ ব্রেন স্টেম। তাহলে ব্রেন স্টেমে কি থাকবে? ক্রেনিয়াল নার্ভ নিউক্লিয়াই, তাই তো? মিড ব্রেন, প্রনস এন্ড মেডুলা, তাই না? তিনটে ব্রেন স্টেমের স্ট্রাকচার কি? মিড ব্রেন, প্রনস এন্ড মেডুলা। এখানে তো ক্রেনিয়াল নার্ভ নিউক্লিয়াস গুলো থাকে, তাই না? সো ক্রেনিয়াল নার্ভ নিউক্লিয়াস এন্ড the cranial nerves are considered as lower motor neuron. বুঝতে পারলে? খুব ডিফিকাল্ট এটা। ক্রেনিয়াল নিউক্লিয়াস গুলো কোথায় থাকে? ব্রেন স্টেমে থাকে, ঠিক আছে? তো ক্রেনিয়াল নার্ভ নিউক্লিয়াই and the cranial nerves are considered as lower motor neuron, ঠিক আছে? এটা তো স্পাইনাল কর্ডে চলে এলো, উপরে ব্রেন স্টেম। ক্রেনিয়াল নার্ভ তো স্পাইনাল কর্ড থেকে আসে না, ব্রেন স্টেম থেকে আসে, তাই তো? নাকি ভুলে গেলে সব? তাহলে এটা হচ্ছে পেরিফেরাল নার্ভ। এর উপরে যেগুলো থাকবে তার হচ্ছে আপার মোটর নিউরন। তার মানে লোয়ার মোটর নিউরন, আপার মোটর নিউরন লেশনসে ক্লিনিক্যাল ফিচার্স একরকম পাবে না, ঠিক আছে? এটা মেইনলি কাকে অ্যাফোর্ড করে? লোয়ার মোটর নিউরন। মাইলিন শীট থাকে লোয়ার মোটর নিউরনে, ঠিক আছে? তাহলে অ্যান্টেরিয়র হর্ন সেল থেকে, নিউক্লিয়াস থেকে যে নার্ভগুলো তাকে অ্যাফেক্ট করবে, প্লাস ক্রেনিয়াল নার্ভগুলোকে অ্যাফেক্ট করবে। ক্রেনিয়াল নার্ভ অ্যাফেক্ট হলে কি হবে? পেছনে কি কি হতে পারে? কটা ক্রেনিয়াল নার্ভস আছে বলো তো? না 12 জোড়া, 12 পেয়ার্স, তাই না? সবাই জোড়ায় জোড়ায় থাকে, তাই তো? হ্যাঁ। তাহলে ফার্স্ট এন্ড সেকেন্ড ক্রেনিয়াল নার্ভস কি? ফার্স্ট ক্রেনিয়াল নার্ভ ইজ olfactory and optic। এদের কি বলে? এটা কি পেরিফেরাল নার্ভস বলা না সেন্ট্রাল নার্ভ বলা হয়? এরাও তো পেরিফেরাল নার্ভ নাকি? olfactory নার্ভ কোথা থেকে অরিজিন করে বলো তো? olfactory cortex, olfactory bulb, olfactory tract, সেখান থেকে নোজ, তাই তো? nasal epithelium, মানে ক্রিপিফর্ম প্লেটকে পিয়ার্স করছে, করে চলে আসছে। তাহলে আসছে কোথা থেকে? ব্রেন থেকে ডাইরেক্ট, ঠিক আছে? and this first cranial nerve is also covered by meninges, meningeal covering থাকে। so they do not contain, the first and second cranial nerves are not considered as lower motor neuron। তার মানে first and second cranial nerves are considered as part of the central nervous system, not the peripheral nervous system, বুঝলে? তার মানে এই রোগে অলফ্যাক্টরি মানে অলফ্যাকশন তোমার ঠিক থাকবে, চোখের পাওয়ারে কোনো বা চোখের ভিশন কোনো ইম্পেয়ারমেন্ট হবে না। বোঝাতে পারলাম? তাহলে ফার্স্ট সেকেন্ড ক্রেনিয়াল নার্ভস আর নট ইনভলভড ইন গুলেনবারি সিনড্রোম। থার্ড অনওয়ার্ডস, ঠিক আছে? থার্ড অনওয়ার্ডস সবাই এফেক্ট হবে। তাহলে থার্ডের কাজ কি? থার্ড, ফোর্থ, 3, 4, 6 আই মুভমেন্ট। সো কনজুগেট আই মুভমেন্ট, তাই না? যদি কনজুগেট আই মুভমেন্ট না হয় কি হবে? পেশেন্ট কি কমপ্লেন করবে? কনজুগেট আই মুভমেন্ট না হলে ডিপ্লোপিয়া। গুড। ডাবল ভিশন, সব জিনিস দুটো দুটো দেখবে, মানে দুটো চোখের তো ফোকাস লাইন তো আলাদা হয়ে যাবে, একটা এদিকে দেখবে একটা দিকে দেখবে, এই চোখে আলাদা এই চোখে, মানে একই জিনিসটি দুটো ফোকাল মানে যেটা অ্যাক্সিস থাকে, অ্যাক্সিসটা আলাদা হওয়ার জন্য দুটো করে ইমেজ তৈরি হবে, মানে একই জিনিস দুটো দুটো করে দেখবে, ঠিক আছে? ডিপ্লোপিয়া হবে, ঠিক আছে? আর অপথ্যালমোপ্লেজিয়া হবে, পেশেন্ট হয়তো আসলে এই সাইডের ল্যাটারাল রেকটাস পালসি হয়ে গেল, পেশেন্ট এইদিকে দেখতে পাবে না, ওটা ক্লিনিক্যাল এক্সামিন করে দেখবে তোমরা, ঠিক আছে? তাহলে 3, 4, 6 থেকে শুরু করে সবাই ইনভলভ হবে, ঠিক আছে? তাহলে ডিপ্লোপিয়া হতে পারে আর অপথ্যালমোপ্লেজিয়া হতে পারে। ওকে, বলো। বাকি মোটামুটি সবাই ইনভলভ হবে, সবাই সবাই পেরিফেরাল নার্ভ, মানে লোয়ার মোটর নিউরন কনসিডার করা হয়, ঠিক আছে? ওকে, আচ্ছা। now what are the types of GBS? এক নম্বর, the most common type হচ্ছে AIDP। what is AIDP? acute inflammatory demyelinating polyneuropathy, যেটা মোস্ট কমন টাইপ AIDP, ঠিক আছে? সেকেন্ড হচ্ছে
AMAN, আমান টাইপ। আমান মানে অ্যাকিউট মোটর অ্যাক্সোনাল নিউরোপ্যাথি। অ্যাকিউট মোটর অ্যাক্সোনাল নিউরোপ্যাথি, তার মানে এখানে কি হবে, মোটর নার্ভ ইনভলভমেন্ট তো হবেই, তার সঙ্গে অ্যাক্সন ইনভলভমেন্ট হবে। এই যে বলেছিলাম না, একটা অ্যাক্সনকে অ্যাটাক করে একটা টাইপের একটা অ্যান্টিবডি, ঠিক আছে। থার্ড টাইপ কি আছে, থার্ড টাইপ হচ্ছে তোমার AMSAN, অ্যাকিউট মোটর সেন্সরি অ্যাক্সোনাল নিউরোপ্যাথি। কি বুঝতে পারছো কিছু না, সব মাথার উপর দিয়ে যাচ্ছে? হ্যাঁ, গিয়ে পড়বে তাহলে বুঝতে পারবে, খুব ইজি। আর এটা কোশ্চেন তোমাকে করবেই, কোথাও না কোথাও পাবে, তুমি একবার ফেস করবে দেখবে। হয় এক্সামে মানে থিওরিতে, না হলে প্র্যাকটিক্যালে কোথাও একটা পাবে, কোশ্চেন তো পাবে এখান থেকে একটা, ঠিক আছে। আমসান কি বললাম, অ্যাকিউট মোটর সেন্সরি অ্যাক্সোনাল নিউরোপ্যাথি, ঠিক আছে। আর একটা হচ্ছে MFS, ফোর্থ টাইপ ইজ MFS, মিলার ফিশার সিনড্রোম। এটা খুব ইম্পর্টেন্ট, শর্ট নোট আছে। সো হোয়াট ইজ মিলার ফিশার সিনড্রোম? মিলার ফিশার সিনড্রোম ইজ ওয়ান ভ্যারাইটি অফ গুলেনবারি সিনড্রোম। এখানে কি হয়, পেশেন্ট কিভাবে প্রেজেন্ট করবে, যদি মিলার ফিশার সিনড্রোম হয়, পেশেন্টের তিনটে ফিচার্স থাকে। একটা তো অ্যারিফ্লেক্সিয়া হবে, ঠিক আছে, একটা হবে অ্যাটাক্সিয়া, আরটা হচ্ছে অপথ্যালমোপ্লেজিয়া। So triad of অ্যারিফ্লেক্সিয়া, অ্যাটাক্সিয়া and ophthalmoplegia, ঠিক আছে। আর আমরা যেটা নরমালি বাকি গুলেনবারি সিনড্রোম যে টাইপস গুলোতে কি হয়, মেনলি ডিসেন্ডিং নয় অ্যাসেন্ডিং টাইপ হয়। তোমরা কি জানো তো, অ্যাসেন্ডিং টাইপ, ডিসেন্ডিং টাইপ। অ্যাসেন্ডিং টাইপ মানে পেরিফেরাল পার্ট থেকে শুরু হবে, আস্তে আস্তে প্রক্সিমালি আসবে। ডিস্টাল পার্ট শুরু হবে, আস্তে আস্তে প্রক্সিমাল। এটা স্টার্ট হয় এইভাবেই, ফিঙ্গার গুলো আগে প্রবলেম হবে, উইকনেস হবে, আস্তে আস্তে এটা উপরের দিকে আসবে। এটা হচ্ছে নর্মাল কোর্স অফ দিস গুলেনবারি সিনড্রোম। কিন্তু এই মিলার ফিশার সিনড্রোমটা ডিসেন্ডিং টাইপ, অপথ্যালমোপ্লেজিয়া হবে, ঠিক আছে, তারপর অ্যারিফ্লেক্সিয়া, অ্যাটাক্সিয়া হবে। বুঝতে পারলে? এখানে কোশ্চেন আসে কিন্তু মিলার ফিশার সিনড্রোম কি খুব ডিফিকাল্ট মনে রাখার? তো মনে হয় বুঝবে না। আচ্ছা, এই কন্ডাকশনটা বুঝলে তো, এটাকে কি বলে, সলিটারি কন্ডাকশন, তাই তো? ঠিক আছে। নাও হোয়াট আর দ্য টাইপস অফ অ্যান্টিবডি, কি কি অ্যান্টিবডি পাবে? এতক্ষণ তো অটো অ্যান্টিবডি নিয়ে বলছি, এখান থেকে কোশ্চেন থাকে, এমসিকিউ কোশ্চেন থাকে। হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ অ্যান্টিবডি? এক নম্বর হচ্ছে অ্যান্টি GM1 অ্যান্টিবডি। এই যে অ্যান্টিবডি গুলো তৈরি হলো, যেগুলো বলো না মলিকুলার মিমিক্রি, তার মানে আমাদের এইখানে স্ট্রাকচারে যে মাইলিন শীথ হোক বা নোটস অফ র্যানবিয়ার হোক, এখানে কিছু গ্যাংলিওসাইটস থাকে। তোমরা গ্যাংলিওসাইটস পড়েছো বায়োকেমিস্ট্রিতে, গ্যাংলিওলিপিডস, ফিঙ্গোসিন, গ্যাংলিওসাইটস। হ্যাঁ, ওই হচ্ছে অ্যান্টিজেন হিসেবে কাজ করে। এর যে অ্যান্টিজেনটা বললাম, এই অ্যান্টিজেনের সঙ্গে এই মানে এর একটা মলিকুলার সিমিলারিটি থাকে, বুঝতে পারলে? তার জন্য এটা হয়। আর কি অ্যান্টিবডি পাবে? অ্যান্টি GD1B অ্যান্টিবডি, অ্যান্টি GQ1B, আর একটা থাকে অ্যান্টি GT1। এই চারটি মনে রাখলেই হবে, ঠিক আছে। যে ক্ষেত্রে এই মিলার ফিশার সিনড্রোমে অ্যান্টি GQ1B অ্যান্টিবডি পাওয়া যায়। তুমি যদি কোনো পেশেন্ট দেখো তোমার কাছে আসে যে অপথ্যালমোপ্লেজিয়া হয়েছে, পেশেন্টের রিফ্লেক্সিয়া আছে, অ্যাটাক্সিয়া, হাঁটতে পারছে না, তাকে তুমি সাসপেক্ট করছো যে মিলার ফিশার সিনড্রোম হতে, তখন এই তুমি ব্লাড টেস্টটা পাঠাতে পারো, অ্যান্টি GQ1B অ্যান্টিবডি।
টেস্ট হয়, পজিটিভ পেলে তোমার ডায়াগনোসিস কনফার্ম হয়ে গেল। বুঝতে পারলে? আচ্ছা, তাহলে ক্লিনিক্যাল ফিচার্স কি কি পাবে? পেশেন্ট তোমার কাছে এলো, এক্সামিন করে কি কি পাবে? সেন্সরি সিস্টেম এক্সাম পড়েছো? হায়ার মোটর ফাংশন, examination of cranium and spine, cranial nerve examinations, হ্যাঁ, সেন্সরি সিস্টেম, মোটর সিস্টেম পড়েছো তো? তাহলে কি কি অ্যাবনর্মাল পাবে এখানে? হায়ার ফাংশন কিছু প্রবলেম থাকবে, পেশেন্টের মেন্টাল কন্ডিশনে কোনো প্রবলেম হবে? হবে না তো। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অ্যাটাক হয় না, হবে না, ঠিক আছে? তাহলে হায়ার ফাংশন নর্মাল থাকবে, এক্সামিনেশন অফ ক্রেনিয়াম এন্ড স্পাইন সেটাও নর্মাল থাকবে, ঠিক আছে? যখন তুমি মোটর সিস্টেম আসবে তখন প্রবলেম পাবে। মোটর সিস্টেমে কি পাবে? এখানে মোটর সিস্টেম এক্সামিনেশনে কি কি ফাইন্ডিংস পয়েন্টস আছে বলো, পড়েছো তো? ইয়েস, বলো। বাল্ক অফ দ্য মাসেল না, ফার্স্ট বাল্ক অর নিউট্রিশন অফ দ্য মাসেলস। এই ক্ষেত্রে কি হবে পেশেন্টের? বাল্ক অফ দ্য মাসেল কি হবে? নর্মাল থাকবে না কম থাকবে? কম থাকবে, নর্মাল থেকে কম থাকা উচিত। কেন বলো? উইকনেস থাকবে। এটা কতদিনের হিস্ট্রি দেবে? ম্যাক্সিমাম 2 উইকস। 2 সপ্তাহে কি মাসেল মাস লস হবে? হবে না। মাসেল নিউট্রিশন নর্মাল থাকবে। এটা যখন ক্রনিক হয়ে যাবে, মান্থস পেরিয়ে যাবে, তখন আস্তে আস্তে মাসেল অ্যাট্রোফি হবে, ঠিক আছে? তো জিনিসটা যখন আসবে পেশেন্টের বাল্ক বা নিউট্রিশন অফ দ্য মাসেলস নর্মাল থাকবে, মেজার করে দেখবে, মেজারিং টেপ দিয়ে নর্মালি আসছে, ঠিক আছে? নেক্সট কি দেখবে? টোন দেখবে মাসেল। মাসেলের টোন কিভাবে দেখে? করেছো, এক্সামিন করেছো তো? মাসেল টোন কি হবে এই ক্ষেত্রে? কি পাবে মাসেল টোন? হাউ মাসেল টোন ইজ মেইনটেইনড, করেছো? মাসেল টোন কিভাবে মেইনটেইন হয়? গ্রেডিং আমি জিজ্ঞেস করছি, আমি বলছি হাউ মাসেল নর্মাল মাসেল টোন ইজ মেইনটেইনড, what are the normal local reflexes? হ্যাঁ, জোরে বলো না। ওটা তো দেখবে, আমি ওটা বলছি না, যদি বুঝতে পারছো না কোশ্চেনটা। তাহলে এই ক্ষেত্রে টোন কি হবে? নার্ভ চলে গেছে, পেরিফেরাল নার্ভ চলে গেছে, তাহলে এই ক্ষেত্রে টোন কি পাবে? জিরো হবে না, টোন রিডিউস হবে। অনেক ক্ষেত্রে নর্মালও থাকতে পারে, কিন্তু টোন সাধারণত কম থাকে, একটু কম পাবে, ঠিক আছে? কারণ পেরিফেরাল নার্ভস ইনভলভ। যেটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, তার টোন বেড়ে যেত, ঠিক আছে? তোমাদের টোন নিয়ে একটা ক্লাস নিতে হবে, হাউ মাসেল টোন ইজ মেইনটেইন, হোয়াট আর দ্য নরমাল ইনফ্লুয়েন্সেস অফ দ্য মাসেল অন মাসেল টোন, ঠিক আছে? রিফ্লেক্স, নেক্সট ইজ রিফ্লেক্স। ডিপ টেন্ডন রিফ্লেক্স কি হবে? বাইসেপস ট্রাইসেপস যদি ইনভলভ হয় নার্ভগুলো, রিফ্লেক্স কি হবে? আর রিফ্লেক্সিয়া বললাম তো, পেরিফেরাল নার্ভ ইনভলভমেন্ট হয়েছে, তাহলে তোমার সেন্সেশন বা তোমার মোটর যদি যে পাওয়ারটা আসা, তো আসবে না তো, তাই তো? তাহলে আর রিফ্লেক্সই হবে, রিফ্লেক্স জিরো হবে, ঠিক আছে? সেন্সরি সিস্টেম কি হবে? সেন্সরি সিস্টেম ইউজুয়ালি নর্মাল থাকে, কিছু ক্ষেত্রে সেন্সরি নার্ভ ইনভলভ হয়, ওটা ডিপেন্ড করে, ঠিক আছে? সাধারণত সেন্সরি সিস্টেম এক্সামিনেশন তুমি নর্মাল পেশেন্টকে টাচ করবে, বুঝবে, কিন্তু সে মাসেলটাকে নাড়াতে পারবে না, চুপচাপ শুয়ে থাকবে। টাচ করলে আমি বুঝতে পারছি, কিন্তু আমি হাত নাড়াতে পারছি না, আমার হাত নড়ছে না, ঠিক আছে? আর যদি ডায়াফ্রাম ইনভলভ হয়, তার জন্য শ্বাসকষ্ট হবে। হ্যাঁ, তো ডায়াফ্রাম ইনভলভ কি করে তুমি ডায়াগনোস করবে যে ডায়াফ্রাম ইনভলভ হচ্ছে কিনা? কি টেস্ট করবে? স্পাইরোমেট্রি করতে পারো, গুড। হ্যাঁ, স্পাইরোমেট্রি করতে পারো। স্পাইরোমেট্রি করলে কি পাবে? যে FEV1 ফোর্স এক্সপিরেটরি ভলিউম 1 সেকেন্ড, সেটা কমবে, ঠিক আছে? টোটাল ইন্সপিরেটরি ক্যাপাসিটি, ইন্সপিরেটরি যে রিজার্ভ ভলিউম থাকে সেটা কমবে, ঠিক আছে? এগুলো পরে পরে নিও। আচ্ছা, আর কি পাবে? আর কি করবে তুমি ডায়াগনোসিস করার জন্য? আর কিছু অ্যাবনর্মাল ফাইন্ডিংস পাবে? পালস, বিপি এগুলো দেখবে তো পেশেন্টের। তো নার্ভাস সিস্টেমের সঙ্গে এখানে পালস, বিপির কোনো সম্পর্ক আছে মনে হচ্ছে? কিছু প্রবলেম আসবে?
অটোনমিক নার্ভাস সিস্টেম যে সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক, ওটা কি আপার মোটর নিউরন না লোয়ার মোটর নিউরন? লোয়ার মোটর নিউরন। ওরাও এফেক্ট হতে পারে, ঠিক আছে। ওই সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম এফেক্ট হয়, তাহলে কি পাবে তুমি পেশেন্টের? যেটা পাওয়া যায় এটা হচ্ছে প্যারক্সিজমাল হাইপারটেনশন পাওয়া যায়। কখনো প্রেশার ঠিক থাকছে, আবার প্রেশার বেড়ে যাচ্ছে, প্যারক্সিজমাল হাইপারটেনশন। আর কি হতে পারে? পোস্টারাল হাইপোটেনশন। পোস্টারাল হাইপোটেনশন, তোমরা পোস্টারাল হাইপোটেনশন টার্মটা শুনেছো তো? তার মানে কি? পোস্টারাল হাইপোটেনশন মানে কি? শুলে এক ধরনের, বসে একরকম, তাই তো? আর দাঁড়িয়ে একরকম, কোনটা করবে? কিভাবে পোস্টারাল হাইপোটেনশন ডায়াগনোসিস করা হয়? প্রথমে পেশেন্টকে সিটিং পোস্টারে বা সিটিং পজিশনে ব্লাড প্রেশার মেজার করা হয়। সাপোজ পেশেন্টের প্রেশার পেলে 130/90, ঠিক আছে, পেশেন্টকে দাঁড় করিয়ে দেবে, ঠিক আছে। দাঁড় করিয়ে at 2 minutes, মানে 2 মিনিট পরে, আপনার 2 মিনিটস তুমি ব্লাড প্রেশার আবার মেজার করবে, ঠিক আছে। নর্মালি কি হয়, নর্মালি সঙ্গে সঙ্গে ওঠার পরে কিন্তু অনেক সময় ব্লাড প্রেশার ফল করে, নর্মাল ফেনোমেনন। যদি তোমার সিস্টেম সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম ঠিকঠাক করে কাজ করে, অটোনমিক নিউরোপ্যাথি না থাকে, তাহলে কি হয়, যখনই তুমি দাঁড়ালে ব্রেন থেকে ব্লাড নিচে নামলো, পুলিং অফ দ্য ব্লাড টুয়ার্ড দ্য লেগস, তাই তো, নিচের দিকে গ্র্যাভিটির দিকে চলে যাবে। সেটাকে টেক আপ করার জন্য কি করবে? পেরিফেরাল ভ্যাসোকনস্ট্রিকশন হবে, ভ্যাসোকনস্ট্রিকশন, ভেনোকনস্ট্রিকশন হবে, হার্ট রেট বাড়বে, হার্টের কন্ট্রাকশন বাড়বে, এটা নর্মাল ভ্যাসোমোটর রেসপন্স এটা, ঠিক আছে। যখনই কেউ বসে থেকে ওঠে, অনেক সময় ডিজিনেস হয় না, কিন্তু সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যায়, 10 থেকে 15 সেকেন্ড লাগে ম্যাক্সিমাম, এটা নর্মাল রেসপন্স। মানে বসে থেকে উঠে গেলে প্রেশার ফল করে, এটা নর্মাল ফেনোমেনন, কিন্তু সেটা কারেকশন হচ্ছে কিনা সেটা তোমাকে দেখতে হবে। 2 মিনিট যদি কারেকশন, 2 মিনিটের মধ্যে যদি কারেকশন না হয়, তাহলে ভাবে এটা অটোনমিক নিউরোপ্যাথি আছে। বুঝতে পারলাম? তাহলে সিটিং পোস্টারে পেলে 130/90, পেশেন্টকে দাঁড় করিয়ে 2 মিনিটে দেখলে প্রেশার থাকছে 100/70। তার মানে কি, পেশেন্ট দাঁড়ালো কিন্তু ওর অটোনমিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ হলো না, পেরিফেরাল ভ্যাসোকনস্ট্রিকশন হলো না, হার্ট রেট বাড়লো না, হার্টের কন্ট্রাকশনও বাড়লো না, পেশেন্টের ব্লাড প্রেশার মেনটেন হলো না, পেশেন্ট ডিজিনেস ফিল করবে, পেশেন্ট পড়েও যেতে পারে, তোমাকে পাশে দাঁড়িয়ে থাকতে হবে, সাপোর্ট দিতে হবে। তাহলে কি করে ডায়াগনোসিস করবে? যেটা বললাম, একটা সিটিং, একটা স্ট্যান্ডিং পজিশন, কতটা ডিফারেন্স থাকবে যে পোস্টারাল হাইপোটেনশন তুমি বলবে মেজারমেন্টে কি ডিফারেন্স থাকে। যদি সিস্টোলিক ব্লাড প্রেশার ড্রপ বাই মোর দ্যান 20 মিলিমিটার, যদি সিস্টোলিক ব্লাড প্রেশার 20-এর বেশি ফল করে বা ডায়াস্টোলিক 10-এর বেশি ফল করে, তখন সেটাকে বলে পোস্টারাল হাইপোটেনশন। খুব ডিফিকাল্ট মনে রাখা। আচ্ছা, এই পেশেন্টটা সাপোজ উঠলো, মাথা ঘুরলো, তুমি বুঝে গেলে যে পোস্টারাল হাইপোটেনশন আছে। সাপোজ একটা পেশেন্টের প্রেশার ছিল 160/110, বসেছিল, সে উঠে দাঁড়ালো, তা 120/100 হলো। তাহলে কি সিস্টোলিক 20 বেশি ফল করেছে তো, হ্যাঁ, 60 থেকে 120-তে নামলো, কিন্তু পেশেন্টের কোনো সমস্যা হলো না, কিন্তু প্রেশার, ব্লাড প্রেশার নর্মাল রেঞ্জে আছে, ঠিক আছে। কিন্তু অনেক সময় অনেক হাইপারটেনসিভ পেশেন্টেরও অটোনমিক ডিসফাংশন থাকে, ওই জন্য পেশেন্টের সবসময় কমপ্লেন বুঝে অটোনমিক ডিসফাংশন বলে তোমাকে এক্সামিন করতে হবে। যদি বসে থেকে দাঁড়িয়ে থেকে ব্লাড প্রেশার 20-এর বেশি ফল করে, সে পেশেন্টের সিমটমস থাক বা না থাক, তোমাকে ডায়াগনোসিস করতে হবে পোস্টারাল হাইপোটেনশন। বোঝা গেল? তাহলে এই পেশেন্টের পোস্টারাল হাইপোটেনশন থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা, ডায়াগনোসিস কিভাবে করবে? ক্লিনিক্যাল ফিচার্স মোটামুটি বুঝলে, পেশেন্টের যেগুলো বললাম, একদম অপথ্যালমোপ্যাথি শুরু করে পেরিফেরাল নার্ভ ইনভলভমেন্ট, সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক সমস্ত সিস্টেম ইনভলভমেন্ট থেকে নিয়ে, ঠিক আছে। আচ্ছা, আর কি দেখতে হয়? নিউরোলজি ইম্পর্টেন্ট হচ্ছে একটা, তোমার ব্লাডার ফাংশন দেখতে হয়, ব্লাডার এন্ড বাওয়েল, ঠিক আছে। কি ব্লাডার মানে কোন ব্লাডার? গল ব্লাডার, ইউরিনারি ব্লাডার, ঠিক আছে। কি দেখবি ইউরিনারি ব্লাডারে? কি কমপ্লেন করবে পেশেন্টের? যদি ব্লাডার ডিসফাংশন থাকে, পেশেন্টের কি কি হতে পারে? একটা ফ্রিকোয়েন্সি অফ মিকচুরেশন থাকতে পারে, ঠিক আছে। আর যেটা কমনলি যেটা হয়, ইউরিনারি রিটেনশন
পেশেন্ট ইউরিন পাস করতে পারছে না, ইউরিন রিটেনশন হতে পারে, ঠিক আছে। একটা হচ্ছে ইনক্রিজ ফ্রিকোয়েন্সি অফ মিক্সচুরেশন, ঠিক আছে। ব্লাডারের উপরে একটা বড় ক্লাস নেওয়া উচিত, মানে ওর স্ট্রাকচার কিভাবে, মানে বিভিন্ন ডিজিজ থেকে কিভাবে ব্লাডার এফেক্ট হতে পারে। কোশ্চেন আছে কিন্তু ব্লাডার ইন হেলথ অ্যান্ড ডিজিজ, তোমাদের পড়তে হবে। পরের দিনে ক্লাস নিয়ে নেবো ব্লাডারের উপরে, হাউ দিস নর্মাল ব্লাডার ইজ মেনটেইন। তাহলে এই পেশেন্টের অ্যাকিউট রিটেনশন হতে পারে বা ওভারফ্লো ইনকনফিডেন্স হতে পারে, ঠিক আছে। আচ্ছা, আর কিছু ক্লিনিক্যাল ফিচার্সে আর কিছু আসতে পারে অ্যাবনর্মাল ফাইন্ডিংস। জিআই ট্র্যাক্টে, জিআই ট্র্যাক্টে কিছু আসবে না, ঠিক আছে। ব্লাডার ইজ ইউজুয়ালি নট ইনভলভ, মানে এই ক্ষেত্রে ব্লাডার সাধারণত ইনভলভমেন্ট হয় না, বুঝলে। গুলেনবারি সিনড্রোমে ব্লাডার ইজ ইউজুয়ালি নট ইনভলভ। যদি ইনভলভ হয়, যদি ব্লাডার ইজ ইনভলভ হয়, তাহলে সেটা কখন হবে? ভেরি সিভিয়ার কেস, যদি খুব সিভিয়ার কেসে থাকে তখন ইনভলভমেন্ট হবে, আর সেটা আবার ট্রানজিয়েন্ট হবে, ওই 2-1 দিনের জন্য, 3 দিনের জন্য, তারপর আবার ব্লাডার ঠিক হয়ে যাবে। ওই জন্য ব্লাডার ইনভলভমেন্ট ইজ নট এ ফিচার্স অফ গুলেনবারি সিনড্রোম। যদি কোনো পেশেন্ট এরকম প্যারালাইসিস নিয়ে এলো, তার সঙ্গে ব্লাডার ডিসফাংশন আছে, প্রথমে তুমি গুলেনবারি সিনড্রোম ভাববে না, তোমাকে স্পাইনাল কর্ড ডিজিজ ভাবতে হবে, বুঝলে। কোনো স্পাইনাল কম্প্রেশন আছে কিনা, স্পাইনাল কর্ড ইনফ্রাকশন আছে কিনা, অ্যাকিউট ট্রান্সভার্স মাইলাইটিস আছে কিনা, এগুলো ভাবতে হবে। এগুলোর নাম শুনেছো? শুনবেন। ওই জন্য এখন থেকে শোনো, নাহলে পরের বছর গিয়ে কিছু মাথায় রাখতে পারবে না। থার্ড ইয়ারটাকে ফাইনাল ইয়ার মনে করো মেডিসিনের জন্য, তাহলে দেখবে পরের বছরে সবকিছু মনে না ঠিকঠাক আছি, একটা জায়গায় পৌঁছেছি। তোমরা তো ক্লাসেই আসো না, তোমরা ক্লাসেই করো না, সবকিছু ভিডিও দেখে হবে না। আচ্ছা, তাহলে ডায়াগনোসিস কি করে করবো? একটা ক্লিনিক্যাল ফিচার্স হলো। আর নেক্সট ইজ ল্যাবরেটরি ইনভেস্টিগেশন। কি কি ল্যাবরেটরি ইনভেস্টিগেশন? একটা তো অ্যান্টিবডি স্টাডি বলে দিলাম, কি কি অ্যান্টিবডি পেয়ে যাবে, তাই না। তাহলে ডায়াগনোসিসে কি কি আসবে? সো ডায়াগনোসিসে একটা তো, আচ্ছা ডায়াগনোসিস, যে কোনো ডায়াগনোসিস যখন তোমরা বলবে, ফার্স্ট ইজ ক্লিনিক্যাল ফিচার্স, ক্লিনিক্যাল সাইন্স এন্ড সিমটমস যেগুলো বললাম, ঠিক আছে। তারপরে আসবে ইনভেস্টিগেশনস, ঠিক আছে। ইনভেস্টিগেশনসে কি কি আসবে? একটা ব্লাডে আসবে, ব্লাডে কি বললাম, ব্লাডে অ্যান্টিবডি স্টাডি, অ্যান্টিবডিগুলো টেস্ট করতে পারো, ঠিক আছে। আর কি করতে পারো? সেকেন্ড, very important, it is NCV. What is NCV? Is nerve conduction velocity study. Nerve conduction velocity কিভাবে করা হয়, ঠিক আছে। নার্ভ কন্ডাকশন ভেলোসিটি, সাপোজ মিডিয়ান নার্ভে তোমরা নার্ভ কন্ডাকশন ভেলোসিটি করবে। সো এইখানে একটা ইলেকট্রোড আর এখানে একটা ইলেকট্রোড বসানো হয়, বসিয়ে নার্ভটাকে স্টিমুলাস দেওয়া হয়। এখানে নার্ভটাকে স্টিমুলাস দিলে আর এইখানে পিক আপ করা হয় যে কতক্ষণ পরে ভেলোসিটিটা এলো, দিয়ে টাইম দিয়ে তুমি ডিভাইড করলে স্পিড চলে আসবে, তাই তো। এবার তো স্পিড বার করে টাইম বাই ডিউরেশন, তাই তো। আচ্ছা, টাইম বাই ডিস্টেন্স, সরি। তাহলে নর্মাল ভেলোসিটি কত থাকে নার্ভে জানো? কত সেন্টিমিটার পার সেকেন্ড? নর্মাল নার্ভের ভেলোসিটি কত? ব্রেন থেকে কত স্পিডে আসছে ইম্পালস গুলো? হ্যাঁ, মিলিমিটার পার সেকেন্ড না সেন্টিমিটার পার সেকেন্ড? মিলি সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে কতটা যেতে পারে কি মনে হয় তোমার? আর নর্মাল নার্ভ কন্ডাকশন অনেক বলতে 2 মিটার, 5 মিটার, 10 মিটার, এত যাবে 1 সেকেন্ডে? এত ফাস্ট, এত ফাস্ট সলিডারি কন্ডাকশন? এই বলো তোমরা কি শুনছো, এটা কিছু বলো যে হ্যাঁ এত ফাস্ট হতে পারে না। হ্যাঁ, 1 সেকেন্ডে কতটা যেতে পারে ভেলোসিটি কি মনে হয়? এটা আন্দাজ করে বলো, 1 মিটার না 2 মিটার না 10 মিটার? নর্মাল ভেলোসিটি সাধারণত বলা হয় মোর দ্যান
মোর দ্যান 30 মিটার পার সেকেন্ড, 40 হতে পারে, 70 হতে পারে, 100 হতে পারে, কিন্তু 30 উপরে থাকে। ঠিক আছে, তুমি যদি নার্ভ কন্ডাকশন স্টাডি করো সেখানে পাবে যে ভেলোসিটি কমে গেল, যে মাইলিন শিট ড্যামেজ হলো, পেশেন্টের ভেলোসিটি কমে গেল, কন্ডাকশন হলো না, পেশেন্ট হাতটা মুভ করতে চাইছে কিন্তু যখন কন্ডাকশন এলো হাত থেকে তখন যখন পৌঁছতে পৌঁছতে ওটা খেয়ে গেল আর হাত পর্যন্ত পৌঁছালো না, মাসেলটা কন্ট্রাকশনই হলো না। বুঝতে পারলে? তাহলে এটাই হচ্ছে ইম্পর্টেন্স অফ দিস মাইলিন শিট। তাহলে এখানে কি হবে, রিডিউসড ভেলোসিটি পাবে। ঠিক আছে, নার্ভ কন্ডাকশন স্টাডি করলে দেখবে, তোমরা দেখেছো কোন নার্ভ কন্ডাকশন স্টাডি রিপোর্ট দেখেছো? দেখো না, আচ্ছা পরের দিন দেখো যদি পারি। তাহলে সেক্ষেত্রে তোমাদের রিডিউস ভেলোসিটি হবে, লেস দেন 30 মিটার হবে, 1 মিটার 2 মিটার 5 মিটার এরকম আসবে, স্লো হবে। ঠিক আছে, আর কি করতে পারো ইনভেস্টিগেশনে? আর একটা বলা হয় CSF স্টাডি। হোয়াট ইজ CSF? সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। বাহ, দারুণ বলেছো, থ্যাংক ইউ। কোথায় থাকে বলতো CSF? তোমরা পড়েছো CSF স্টাডি? ফিজিওলজিতে পড়েছো তো? পড়েছো CSF পড়েছো? হ্যাঁ, কোথায় থাকে CSF? মেনিনজেসে? মেনিনজের উপরে না নিচে? এই মিডলে বলে কি করবে? কোন স্পেসে? সাবআরাকনয়েড স্পেস অফ দ্য ব্রেন এন্ড স্পাইনাল কর্ড। আর কোথায়? ভেন্ট্রিকেলস থাকে, ভেন্ট্রিকেলস। স্পাইনাল কর্ডে কোথায় থাকে? স্পাইনাল কর্ডে ফ্লুইডটা কোথায় থাকে? CSF স্টাডি করে আমরা ফ্লুইডটা নিই কোথা থেকে? L3 L4 জাংশন না? হ্যাঁ, তাহলে ওখানে নিশ্চয়ই আছে, কোথায় আছে, কোন স্পেসে থাকে? ওখানে স্পেসটার নাম কি? হ্যাঁ, পায়া। কি বলছে পায়া? ওখানে অলসো ইন সাবআরাকনয়েড স্পেস, because spinal cord is also covered by meninges. What are the layers of meninges? পুরো আউটসাইডে dura, arachnoid and pia, তাই না? পায়া। তাহলে আরাকনয়েডের নিচে মানে আরাকনয়েড আর পিয়া মিডলের মাঝখানে, তাই তো? সাবআরাকনয়েড স্পেস ওখানেও থাকে, স্পাইনাল কর্ডেও থাকে, তো ওখান থেকে তো ব্লাড এক্সচেঞ্জ। স্পাইনাল কর্ড আসছে L1 পর্যন্ত আর তার নিচে আরো এক্সটেন্ড হচ্ছে সাবআরাকনয়েড স্পেস, L4 L5 ইভেন S1 পর্যন্ত চলে যায়, S1 পর্যন্ত এক্সটেন্ড করে সাবআরাকনয়েড স্পেস। তার মানে L3 L4 L5 তুমি যেখানেই পাংচার করবে সাবআরাকনয়েড স্পেস থেকে এই CSF বার করতে পারো, তাই তো? নর্মাল সার্কুলেশন মেনটেন করে ব্রেনের মধ্যে, তাই তো? নর্মাল যে ব্লাড সাপ্লাই যেমন বডি থাকে, ব্রেনের পুষ্টিগত মানটা এরা মেনটেন করে। ঠিক আছে, আর কি কতটা থাকে CSF বডিতে? গুড, 150 ml। তাহলে ইন্ট্রাক্রেনিয়াল আর এক্সট্রাক্রেনিয়াল কত? ব্রেনের মধ্যে কতটা থাকে আর আউটসাইড দ্য ব্রেন কতটা থাকে? হ্যাঁ বলো, তোমরা পিছনে শুনছো না? ভালো লাগছে না? ছেড়ে দিলে বাঁচি। কি স্যার ছিলাম আনন্দে, জোর করে ধরে নিয়ে এসে পড়াচ্ছেন, আমাদের থেকে অভ্যাস তো নেই, আমরা উঠতে হবে তো। এবার তোমরা পেশেন্ট দেখবে, সিরিয়াস হয়ে যাও, যখন পাস আউট করে বার হবে তখন একটা পেশেন্ট আসবে, যদি ডায়াগনোসিস করতে না পারো, যদি বলে আমি পারছি না, কি হচ্ছে তো বুঝি নেই, তো আমি এই টপিকটা তো পড়েনি, আপনার এরকম বলবে? পেশেন্ট আসবে বলবে আমি তো এরকম প্যারালাইসিস পেশেন্ট, আমি তো ওই টপিকটা তো পড়েনি, কি ছিল বলতে পারছি না, এটা তো বলা যাবে না, তাই তো? এই জন্য টাইম তোমরা সবকিছু করো, কিন্তু মাঝে মাঝে পড়াশোনাটা করে যাও ঠিকঠাক করে। বিশেষ করে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো ভালো করে করো, থিওরি তো তোমরা বুঝতেই পারো, পড়ে নেবে। পেশেন্ট ওরিয়েন্টেড, পেশেন্টের এক্সামিনেশন কি করে করবে, ব্রেথ সাউন্ড, হার্ট সাউন্ড থেকে শুরু করে পেরিফেরাল নার্ভাস সিস্টেম, এগুলো তো জানতে হবে। বেসিক জিনিস অনেকেই একটা পেশেন্টের সঙ্গে সঙ্গে কথা ইনভেস্টিগেশন, একদম মা থেকে শুরু করে পা পর্যন্ত ইনভেস্টিগেশন, দেখা গেলো পেশেন্টকে একটু এক্সামিন করলে ডায়াগনোসিস হয়ে যেত। তোমাকে একটা উদাহরণ দিচ্ছি, একটা পেশেন্টের চেস্ট পেন নিয়ে এসছে, সিভিয়ার চেস্ট পেন, এবার গেছে কার্ডিওলজিস্টের কাছে, কার্ডিওলজিস্ট দেখে তো ইসিজি ইকো মোটামুটি সবই করালো, করে তো সেরকম কিছু পাইনি।
মেডিসিনের কাছে এসছে, মেডিসিন ভালো করে দিচ্ছে, দেখছি ওর এই জায়গাটায় বগলের এই জায়গাটা হারপিস জোস্টার বেরিয়েছে। হারপিস দেখেছো? হারপিস জোস্টার বার হয় স্কিনে। তার মানে এই জন্য যখন কোনো পেশেন্ট চেস্ট পেনে থরো এক্সামিন করতে হবে তোমাকে, ডাইরেক্ট স্পেশালিস্টের কাছে চলে গেলে সে তাহলে ও তো ওই ফিল্ডে মাহির, ও ভাববে তাহলে কার্ডিয়াক প্রবলেম, তাই না? ইসিজি করবে, ইকো করবে, তার কাজ সে করবে যে হার্টের কোনো সমস্যা সঙ্গে রুল আউট করে দিই আমি, হ্যাঁ। কিন্তু পুরোপুরি সিস্টেমটা ভালো করে দেয়, পিছনটাকে এক্সামিন করে দেখতে হবে কোথাও হার্টপিস জোস্টার বেরিয়েছে কিনা, এটা কস্টোকন্ড্রাইটিস কিনা, সেগুলো ডায়াগনোসিস করতে হবে, ঠিক আছে? মানে কার্ডিওলজিস্টের কাছে গেছে, উনি বলেছেন যে কার্ডিয়াক কোনো প্রবলেম নেই, মেডিসিন ডাক্তার ধরেছে হার্টপিস জোস্টার আছে, মানে ওনারও কোনো দোষ নেই, কার্ডিওলজিস্টের কাছে দোষ নেই, দোষ দেওয়া যাবে না, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে সিএসএফ। তাহলে সিএসএফ কি বললাম? ইন্টারক্রেনিয়াল এক্সট্রাক্রেনিয়াল কত থাকে? টোটাল 150, 75 ইন্টারক্রেনিয়াল আর 75 ইভাল এক্সট্রাক্রেনিয়াল, ঠিক আছে? তো নরমাল সিএসএফ এক্সামিনেশন তোমরা দেখেছো, মানে পড়েছো, কি কি প্যারামিটার থাকে সেখানে? এটা থাকে ওপেনিং প্রেসার, যখনই পাংচার করবে একটা ওপেনিং প্রেসার একটা আসে, কত থাকে? ইজ 80 to 180 সেন্টিমিটার ওয়াটার, ঠিক আছে? পড়েছো তো? সিএসএফ স্টাডি পড়বে, কোশ্চেন আসে, মানে অনেক কিছু নার্ভাস সিস্টেম পড়লে তোমাকে সিএসএফ জানতে হবে ডিটেলস, ওকে? নেক্সট হচ্ছে গ্লুকোজ, ঠিক আছে? নরমালি গ্লুকোজ কত থাকে সিএসএফ এ? সিএসএফ এর গ্লুকোজ কত থাকে? 120, আন্দাজে বলে দে, টুক্কা মেরে দিলে 120, কত? 60, 60 to 80, হ্যাঁ, পার্সিয়ালি কারেক্ট। সাপোজ একটা পেশেন্ট, একটা কোশ্চেন আছে এখানে, একটা পেশেন্টের সিএসএফ স্টাডি করলে কি বোর হয়ে যাচ্ছ? স্যার কোথায় ঢুকে যাচ্ছে আস্তে আস্তে, এরকম বলছো নাকি? এগুলো লাগবে তোমাদের, বেসিক জিনিস। সিএসএফ এ গ্লুকোজ স্টাডিজ খুব ইম্পর্টেন্ট। কেন? সবাই একটা পেশেন্টের তুমি সিএসএফ করলে পেশেন্টের গ্লুকোজ দেখলে একদম নীল, গ্লুকোজ নেই বলতে পারো, সিএসএফ এ গ্লুকোজ নেই, থাকে নরমালি 60 to 80 মিলিগ্রাম পার ডিএল থাকে নর্মাল পেশেন্ট, ঠিক আছে? তাহলে তার কি কি কারণ হতে পারে যে গ্লুকোজ নেই? হ্যাঁ, ব্যাকটেরিয়া, কেউ খেয়ে নিয়েছে গ্লুকোজ গুলো, তাই না? ব্যাকটেরিয়া হতে পারে, টিউবারকুলোসিস হতে পারে, ঠিক আছে? মেনলি পায়োজেনিক ব্যাকটেরিয়াল ইনফেকশনে গ্লুকোজ একদম কমে যায়, নীল হয়ে যায়, ভেরি লো গ্লুকোজ, ঠিক আছে? এবার দেখলে একটা পেশেন্টের সুগার খুব হাই, সিএসএফ সুগার 250, কখন হতে পারে? না, ভাইরালে তো হবে না, কমতে পারে ইনফেকশনে বাড়বে না, নিশ্চয়ই কিছু একটা প্রবলেম আছে সেই পেশেন্টের, যেন গ্লুকোজটা বেড়ে। আরে পেশেন্টের ডায়াবেটিক, পেশেন্টের সুগার কন্ট্রোল ছিল না, তাই তো? হয়তো পেশেন্টের সুগার 400, তার সিএসএফ সুগার করবে 250 চলে আসবে, কেন এরকম কেন হয়? তার মানে ব্লাডের মধ্যে আর সিএসএফ এর মধ্যে গ্লুকোজের ইকুইলিব্রিয়াম কাজ করে। এটা বলা হয় যে সিএসএফ এর গ্লুকোজ ইজ 2/3 অফ দ্য ব্লাড গ্লুকোজ, 60% অফ দ্য ব্লাড গ্লুকোজ, বুঝতে পারলে? যদি পেশেন্টের ব্লাড গ্লুকোজ হয় 100, তাহলে সিএসএফ এর গ্লুকোজ থাকবে 60, কি খুব ডিফিকাল্ট মনে রাখা? 60% অফ ব্লাড গ্লুকোজ। ওই জন্য ডায়াবেটিক পেশেন্ট যদি তুমি সুগার চেক করো, দেখো 250 এসছে, তাহলে কতটা আসা উচিত সিএসএফ এ? 60%, 150 to 180 এরকম আসবে, তাই না? সব একটা পেশেন্ট, ডায়াবেটিক পেশেন্ট, হেডেক নিয়ে এসছে, ডিপ্লোপিয়া হচ্ছে, পেশেন্টের সিভিয়ার ভমিটিং হচ্ছে, ফিভার আছে, তুমি সাসপেক্ট করছো মেনিনজাইটিস আছে, তাহলে মেনিনজাইটিস ডায়াগনোসিস করতে তোমাকে সিএসএফ স্টাডি করতে হবে। সিএসএফ স্টাডি করলে পেশেন্ট দেখলে তুমি জানো যে পায়োজেনিক ইনফেকশন হলে গ্লুকোজ খুব কমে যায়, ঠিক আছে? কিন্তু সেই পেশেন্টের দেখলে গ্লুকোজ বেশি আছে, ইনফেকশনের ফিচার্স আছে কিন্তু গ্লুকোজ বেশি আছে, 250 আছে, তুমি কি ভাববে না যে এটা পায়োজেনিক নয়? তোমাকে দেখতে হবে পেশেন্টের গ্লুকোজ কত। অর্থাৎ পেশেন্ট দেখলো 500 গ্লুকোজ, তার থাকা উচিত ছিল 350, কিন্তু আছে 250, মানে কমে গেছে, 350 থাকার কথা, মানে পায়োজেনিক হতে পারে, কমে গেছে, বুঝতে পারলে ব্যাপারটা? মানে ব্লাডের যে গ্লুকোজ থাকবে তার সঙ্গে একটা ইকুইলিব্রিয়াম থাকে অ্যারাউন্ড 60%, ঠিক আছে? এই ইকুইলিব্রিয়াম হতে কতক্ষণ টাইম লাগে, এটা একটা কোশ্চেন। এত কোশ্চেন কেন করেছে? সাপোজ একটা পেশেন্টের 400 সুগার নিয়ে ভর্তি হলো, মনে করো 400 মিলিগ্রাম ডিএল সুগার আছে পেশেন্টের, খারাপ কন্ডিশন, তুমি ইনসুলিন দিলে পেশেন্টের সঙ্গে সঙ্গে ব্লাড গ্লুকোজ 100 চলে এলো 1 ঘন্টার মধ্যে, পুরো কন্ট্রোল করে দিলে। কিন্তু যখন প্রথমে ব্লাড গ্লুকোজ টেস্ট করা হয়েছিল, তখন সিএসএফ টেস্ট করা হয়েছিল, 400 ছিল, ওখানে ছিল 250, 300, ওটা মিলে গেছে,
কিন্তু 1 ঘন্টা পরে দেখলে ব্লাড গ্লুকোজ 100 কিন্তু সিএসএফ এখনো 250। সিএসএফ কমলো না কেন? এটা ইকুইলিব্রিয়ামের জন্য টাইম লাগে, সঙ্গে সঙ্গে তো ওটা নামা করবে না, তাই না? একটা টাইম লাগে, এই ইকুয়ালি অ্যারাউন্ড 2 আওয়ার্স, 2 ঘন্টা লাগে। 2 ঘন্টায় ইকুইলিব্রিয়াম মেনটেন হয়ে যায়, বাড়া কমা হবে। ঠিক আছে, এগুলো সব কেন বলছি? এগুলো এমসিকিউ কোশ্চেন, এগুলো জিজ্ঞেস করবে এমসিকিউ। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে সিএসএফ এ কি পাবে? আচ্ছা, গ্লুকোজটা কমলো, আটা বললাম প্রোটিন। নরমালি প্রোটিন কত থাকে? নরমালি কত থাকে? ইজ অ্যারাউন্ড 35 to 50 মিলিগ্রাম পার ডে। 35 to 50, ঠিক আছে। কখন প্রোটিন বাড়ে? পায়োজেনিক ইনফেকশন হলে, মানে ইনফেকশনের সাথে প্রোটিন বাড়ে। ইনফেকশন, ইনফ্লামেশন হলে, মেনিনজাইটিস হলে, ভাইরাল হতে পারে, ব্যাকটেরিয়াল, ফাঙ্গাল থেকে শুরু করে সব ক্ষেত্রে প্রোটিন বাড়ে। ম্যাক্সিমাম প্রোটিন কোথায় বের হবে বেশি? আইদার সিভিয়ার পায়োজেনিক ইনফেকশন হলে টিউবারকুলোসিস প্রোটিন অনেক হাই হবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট সেল কাউন্ট। সেল কাউন্ট দেখবে, নরমালি সিএসএফ এ কোনো সেল থাকে? হ্যাঁ, কি সেল থাকে বলো? ডব্লিউবিসি থাকে, কটা থাকে? সিএসএফ স্টাডি করলে কতটা তুমি সেল পাবে? ম্যাক্সিমাম আপ টু 5 পার হাই পাওয়ার ফিল্ড। হাই পাওয়ার ফিল্ড করেছো তো? লো পাওয়ার ফিল্ড, হাই পাওয়ার ফিল্ড তোমরা ব্লাড স্মিয়ার এক্সামিন করেছো। ওই রকমই যে হাই পাওয়ার ফিল্ডে দেখো 0 to 5, নরমালি আপ টু 5, and all the cells should be lymphocytes. All the cells are lymphocytes. তার মানে নরমালি সিএসএফ এ আরবিসি থাকে না, আর ডব্লিউবিসির মধ্যে লিম্ফোসাইটস থাকে। ঠিক আছে, এই লিম্ফোসাইটস কেন বললাম? সাপোজ কোনো পেশেন্টের একটা বহুদিন হিস্ট্রি ছিল, পেশেন্টের বহুদিন থেকে হেডেক হচ্ছে, এখানে সেখানে ভর্তি হলো, তার অনেক অ্যান্টিবায়োটিক চলেছে, চলে তোমার কাছে এলো, তুমি সিএসএফ করলে দেখলে তার সেল কাউন্ট আছে 8, কিন্তু দে আর নট লিম্ফোসাইট, দে আর নিউট্রোফিল। মানে এটা পার্সিয়ালি ট্রিটেড মেনিনজাইটিস, পুরোপুরি ট্রিটমেন্ট নেই, বা ট্রিটমেন্ট হয়েছে, রেসপন্স করছে, সেটা হতে পারে, রেসপন্স ফেজে হতে পারে। ঠিক আছে, মানে বলার কথাটা কি, যদি সিঙ্গেল নিউট্রোফিলও থাকে, যদি একটা তুমি নিউট্রোফিল খুঁজে পাও সিএসএফ এর মধ্যে, ইট ইজ প্যাথোলজিক্যাল। নরমালি লিম্ফোসাইট থাকে, নিউট্রোফিল থাকে না। নরমালি আরবিসিও থাকে না, আরবিসি পাচ্ছ, নিউট্রোফিল পাচ্ছ, তার মানে এটা প্যাথোলজিক্যাল, কিছু একটা প্রবলেম আছে। আরবিসি তোমার নরমালি আসতে পারে, নরমালি থাকে না কিন্তু আসতে পারে। তুমি পাংচার করছো, ব্লিডিং হয়ে গেল, তার সঙ্গে ব্লাড মিশে গেল, তার সঙ্গে সিএসএফ এ ব্লাড আসতে পারে, আরবিসি আসতে পারে। তাহলে এই ক্ষেত্রে কি পাবে তুমি? এই গুলেনবারি সিনড্রোম যেটা বললাম, এই ক্ষেত্রে কি পাবে? বডিতে একটা অ্যান্টিজেন অ্যান্টিবডি চলছে, তাই না? তাই তো? তাহলে এখানে সিএসএফ এ কি পাবে দেখবে তুমি, সিএসএফ স্টাডি করলে প্রোটিনটা বাড়বে। প্রোটিন মেইনলি কি? অ্যালবুমিন, মানে অ্যালবুমিন থাকে। ঠিক আছে, সিএসএফ করলে প্রোটিন পাবে বেশি, কিন্তু নর্মাল সেল কাউন্ট নর্মাল থাকবে। আমরা যে সমস্ত কন্ডিশন জানি, সে পায়োজেনিক ইনফেকশন হোক, টিউবারকুলোসিস হোক, প্রোটিন বাড়লে সেল বাড়ে, সেল বাড়লে প্রোটিন বাড়ে। এমনটা হয় না যে একটা বাড়লো আরেকটা নর্মাল থাকলো, কিন্তু এই একটা কন্ডিশন যেটাতে প্রোটিন বাড়ছে কিন্তু সেল বাড়ছে না। মনে থাকবে? এটাকে কি বলা হয়? এটাকে বলা হয়, বলো, অ্যালবুমিনোসাইটোলজিক্যাল ডিসোসিয়েশন। অ্যালবুমিনোসাইটোলজিক্যাল ডিসোসিয়েশন মানে কি? অ্যালবুমিন বাড়লো, সঙ্গে সেলটা বাড়ার কথা, কিন্তু সেলটা বাড়লো না, এটা ডিসোসিয়েশন, সম্পর্ক খারাপ হয়ে গেল। হ্যাঁ, আমি গেলাম তুমি এলে না, সেরকম একটা হয়ে গেল, তাই না? মানে প্রোটিনটা বাড়লো, সেলটা আর বাড়লো না। ঠিক আছে, এটাই হলো অ্যালবুমিনোসাইটোলজিক্যাল ডিসোসিয়েশন। তাহলে তুমি যদি পেশেন্টের সিএসএফ স্টাডি করো, তাহলে এটা পেতে পারো। খুব ডিফিকাল্ট, মনে থাকবে তো? এইগুলো বললে প্রচুর অনেক কিছু বলে ফেলবে। তাহলে কি বাকি থাকলো? ট্রিটমেন্ট বাকি থাকলো। ট্রিটমেন্ট কি করবে, কি মনে হয়, কিভাবে পেশেন্ট রেসপন্স করবে? মেন প্যাথোলজি কি? অ্যান্টিবডি, তাই তো? তাহলে তোমাকে কি করতে হবে? বডি থেকে অ্যান্টিবডিটাকে হটাতে হবে, তাই না? পেশেন্টের 3 সপ্তাহ আগে ডায়রিয়া হলো, 2 সপ্তাহ পরে পেশেন্টের উইকনেস হলো,
এত প্রবলেম হয়ে গেল, তার মানে তার ব্লাডে অ্যান্টিবডি আছে, অটো অ্যান্টিবডি তৈরি হয়েছে। এই অ্যান্টিবডিকে কি করে তুমি রিমুভ করবে বডি থেকে? হ্যাঁ, স্টেরয়েড। স্টেরয়েড দিয়ে তাড়ি হবে? এক্ষেত্রে স্টেরয়েডের কোনো রোল নেই, ঠিক আছে। দুটো ট্রিটমেন্ট অপশন, একটা হচ্ছে প্লাজমা এক্সচেঞ্জ, পেশেন্টের প্লাজমা এক্সচেঞ্জ করতে হবে, ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দেবে পেশেন্টের, অন্যদিকে প্লাজমা মেশিন দ্বারা তোমাকে এক্সচেঞ্জ করতে হবে, পেশেন্টের প্লাজমা চেঞ্জ করে বাইরের প্লাজমা অন্য পেশেন্ট অন্য কারো প্লাজমা তোমাকে দিতে হবে, এটাকে প্লাজমা এক্সচেঞ্জ বলা হয়, ঠিক আছে। এটা হলো। নেক্সট হচ্ছে আইভিআইজি, ইন্ট্রাভেনাস ইমিউনোগ্লোবিউলিন। এটা আবার করতে গেল, তাই না? আইভিআইজি করতে গেল, ইন্ট্রাভেনাস ইমিউনোগ্লোবিউলিন। আরে এরাও তো একটা ইমিউনোগ্লোবিউলিন, এই যে এরা চারটে। তার মানে তুমি এমন একটা ইমিউনোগ্লোবিউলিন বানালে, এমন একটা আইজি বানালে যারা এইগুলোকে অ্যাটাক করলো, ওই মানে অ্যান্টিবডি অ্যাগেইনস্ট দিস অ্যান্টিবডি হলো। এটা হচ্ছে আইভিআইজি, ঠিক আছে। আইভিআইজি ডোজ কত? ডোজ জিজ্ঞেস করবে, হোয়াট ইজ দ্য ডোজ? ডোজ ইজ, টোটাল ডোজ ইজ 2 গ্রাম পার কেজি বডি ওয়েট। যদি পেশেন্টের ওজন হয় 50 কেজি, কতটা লাগবে? 100 গ্রাম। 100 গ্রাম আইভিআইজি লাগবে। যে বোতলগুলো পাওয়া যায় আইভিআইজি, সেখানে 10 গ্রামও থাকে, 5 গ্রাম থাকে, ঠিক আছে, কমার্শিয়ালি অ্যাভেলেবেল এরা, ঠিক আছে। টোটাল ডোজ কি বললাম? 2 গ্রাম পার কেজি। এটাকে দেয়া হয় কিভাবে? 0.4 গ্রাম পার কেজি পার ডে। এটা প্রতিদিনের ডোজ। এটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করো, তাই না? যদি রোজ এটা এই ডোজে 5 দিন দাও, তোমাকে এই ডোজটা পেয়ে যাবে, তাই তো। আইভিআইজির ডোজ কত? টোটাল ডোজ ইজ 2 গ্রাম পার কেজি। একটা দিনে কত লাগবে? 0.4 গ্রাম পার কেজি পার ডে ওভার 5 ডেজ। তাহলে 5 দিন ধরে এটা দিলে তোমাকে টোটাল ডোজ পেয়ে যাবে। কি হবে? পেশেন্টের তারপর রিকভারি শুরু হবে আস্তে আস্তে। অটো অ্যান্টিবডি যদি রিমুভ হয়ে যায়, পেশেন্টের নার্ভ আর মাইলিন সেলগুলো अगेन রিগ্রো করবে। তুমি যদি এটা না করো কি হবে? পেশেন্টের তো অ্যান্টিবডি রয়ে গেছে ব্লাডে, যখন আবার নতুন মাইলিন শীট, যখন নার্ভ তো চাইবে আবার নিজে থেকে রিজেনারেট করতে, পারবে না, ওরা আবার অ্যাটাক করবে। তোমাকে দিতেই হবে, না দিলে পেশেন্টের স্পন্টেনিয়াস রিকভারি খুব কম। বলা যায় লেস দেন 10% পেশেন্টের স্পন্টেনিয়াস রিকভারি, মানে 90% কেসে কিন্তু রিকভারি হবে না। হলো? এটা কিন্তু খুব কস্টলি ট্রিটমেন্ট এই আইভিআইজি। এক একটা ভাইল 10,000 টাকা, 10 গ্রাম 10,000 টাকা আছে, টোটাল কস্ট অ্যারাউন্ড 1 লাখ। 100 গ্রাম মানে 1 লাখ টাকা খরচা আছে, ঠিক আছে। কোনো কোশ্চেন? কিছু বুঝলে? যদি হ্যাঁ, আরে এটা দিলে তো কিওর হয়ে যাবে, বেশিরভাগ ক্ষেত্রে কিওর হয়ে যায়। হ্যাঁ, কমপ্লিট কিওরই হয়। খুব কম ক্ষেত্রে রেসিডুয়াল ড্যামেজ থাকে, সেটা হ্যাঁ, অনেকের ডায়রিয়া হওয়ার পরে, সবার হবে না, কিছু কিছু পার্সেন্টের, ঠিক আছে। এটাকে বলা হয় 20 কেসেস পার মিলিয়ন। মানে তোমার যদি এখানে বাসিন্দা 10 লাখ হয়, তার মধ্যে 20 জনের হতে পারে, এটা ইনসিডেন্স আছে। 20 কেসেস পার মিলিয়ন পপুলেশন। 5 দিন আর লাগবে 5 ডেজ দিলে না, আরো আছে। হ্যাঁ, এটা তো সি জেজুনি বললাম, একটাকে বললাম তোমার ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি, আর এটা সাইটোমেগালো ভাইরাস, রেসপিরিও সিনসিটিয়াল ভাইরাস, ঠিক আছে। আরো অনেক কিছু আছে। হ্যাঁ, মেনলি এই তিনটা কি বলা হয়।